আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের আমার দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে এবং আমাদের অঙ্গন থেকে, ইসলামী অঙ্গন এবং আলেম সমাজের পক্ষ থেকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এজন্য কৃতজ্ঞ, আপনারা জানেন যে 2021 সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 1,500-এর বেশি আলেম ওলামাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার গ্রেফতার করেছিল। তার মধ্যে সবচেয়ে তাদের জন্য আতঙ্কজনক আসামির নাম ছিল মামুনুল হক। 3 বছর পর্যন্ত আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 2024 সালের 3রা মে মুক্তি পেয়েছিলাম, তবে সেটা ছিল শুধু বাহ্যিক মুক্তি। মুক্তি দেওয়ার আগে তারা আমার নাকে রশি বেঁধে আমাকে নিয়ে তামাশা করেছে, ছেড়ে দিয়েছে কিন্তু নাকের মধ্যে রশি বাঁধা ছিল। শুধু একটা দিন একটা মামলার আসামি মামলায় হাজিরা দিতে যেতে পারিনি। আবেদন করেছিলাম যেন জামিন বহাল রাখা হয়, সঙ্গে সঙ্গে জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতেই পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের গারদগুলোতে বিএনপির ডজন খানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুষড়ে পড়েছিল। তারাও সকলেই মন্তব্য করত 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবের আমাদের বীর শহীদানরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যেই স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদানদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায় তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের 2টি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে তলে তলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। 300 আসনে 300 এমপি প্রার্থী এবং গোটা বিএনপির তাদের সকল অঙ্গ সংগঠন সহ গোটা জনশক্তি তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে যে হায়ের পক্ষে গণজোয়ার, আমসালা দুটো যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে গণভোটে হায়ের পক্ষে বলেছেন, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গাং পার হতে পেরেছেন, ভবিষ্যতে
আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সকল বুঝ বাংলার মানুষ আর বুঝতে চায় না। 17টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে, কিন্তু এই সংশোধনীগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। এভাবেই যদি আপনাদের চলতে থাকে, জুলাই যোদ্ধাহত যোদ্ধারা এবং জুলাইয়ের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা বাংলাদেশে আবার জুলাইয়ের মতো নতুন করে আরেক সংগ্রামে নামবে ইনশাআল্লাহ। আমিও কথা দিচ্ছি, সেই সংগ্রামের সম্মুখ সারিতে আমরা বুক পেতে দিয়ে থাকবো। শাহাদাতের রক্তের নজরানার যদি প্রয়োজন হয়, আমাদের শাহাদাতের নজরানা যাবে। বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারি দল ইতিহাসের এমন একটা জায়গাতে দাঁড়িয়ে এমন কিছু মূলধনকে, পুঁজিকে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে, যেই ব্যবসাটা ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে, দরপতন হয়ে, এটা ঋণ খেলাপি হয়ে গেছে। আমরা গত 17 বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আবার জাতির কাছে হাজির করেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, যেই পুঁজি, যেই মূলধন বরফের পানির মতো চৈত্রের রোদে ঠাই ঠাই করে পানিতে পরিণত হয়ে গেছে, সেই পুঁজিকে কেন্দ্র করে আবার ৭২-এর সংবিধান ব্যবসায় নেমেছে জাতীয়তাবাদী দল, যার রাজনীতি, যার আদর্শ, শহীদ জিয়ার পলিটিক্যাল প্রেমিসিস কোনো কিছুর সাথে এই ৭২-এর সংবিধান যায় না। এবং যায় না বলে দেখেন আপনারা কিভাবে আগুন নিয়ে খেলছেন। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, উনি অন রেকর্ড ভিডিওতে বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই। ওনার এমপ্লয়ি চুপ্পু, সে বলেছে তিনি কোনো পদত্যাগপত্র পান নাই। তাহলে ৭২-এর সংবিধান মোতাবেক, ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই আর যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছিল তিনি পান নাই, তিনি এখনো ৭২-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে খেলছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ২৪-এর ১৪০০ শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ২৬,০০০ আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ৬৫০ চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, ৭২-এর সংবিধানের জন্য না। তাই আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে খেলছেন, তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা ৭২-এর সংবিধানে যায় না। ৭২-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান, ৭২-এর সংবিধান না।
তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। ৭২-এর নাটক দিয়ে সম্ভব হবে না। গণভোট, যেই ভোট আমাদের জনগণের রায়ে নির্বাচিত হয়েছে, আমি অবশ্যই সেই কথা বলবো। এই মহান সংসদে আমার কথা, আমাদের কথা, আমার মা, একজন মায়ের কথা তাদেরকে শুনতে হবে। আমি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলবো। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রাণের অধিকার। আমি অবশ্যই শহীদ পরিবার, আমাদের ১৪০০ শহীদ পরিবার, আমাদের প্রায় ৩০,০০০ জুলাই যোদ্ধা, তাদের সমস্যার কথা আমি তুলে ধরব। আপনারা আমাকে সহযোগিতা করবেন অবশ্যই। আমি আমাদের বাচ্চাদের, আমাদের শহীদদের, যেই সন্তানেদের রক্তের বিনিময়ে এই সংসদ, তাদের সংসদের এই রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে তারা আমাদের শহীদদের বিচার যে দেরি করছে, সেই দেরি ত্বরান্বিত করার জন্য, আমাদের শহীদদের বিচার ত্বরান্বিত করার জন্য আমি অবশ্যই কথা বলবো। আপনারা সবাই আমার জন্য, আমাদের শহীদ পরিবারদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন সম্প্রতি জামায়াতে ইসলামী তাদের একটি মহিলা আসন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাকে ছেড়ে দিয়েছে। মজলুম জননেতা শফিউল আলম প্রধানকে সম্মানিত করেছে, মজলুম জননেতা রাশেদ প্রধানকে সম্মানিত করেছে। আমি সংসদ সদস্য হতে পেরেছি, এর চেয়েও বেশি খুশি লাগছে, এর চেয়েও বেশি সম্মানিত বোধ করেছি যখন দেখেছি জামায়াতে ইসলামী তাদের একটি আসন জুলাই শহীদের মাকে ছেড়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই জামায়াতে ইসলামীকে, 11 দলীয় ঐক্যকে। আমরা শুধু জুলাইকে কথায় নয়, কাজে ধারণ করি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করলাম এই সরকার গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই সরকার জাতির সাথে প্রথম বেইমানি করলো। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আজকে সংসদে বড় বড় কথা বলে, সেই জুলাই শহীদদেরকে অপমানিত করলো। গণভোটে ৭০% দেশের মানুষ যেই ভোট দিয়েছে, যেই হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব। ওনারা জুলাই শহীদের মার আর্তনাদ শুনতে পান না, যে তার সন্তানকে শহীদ হতে দিয়েছে, তার আর্তনাদে তো আল্লাহর আরশও কেঁপে যায়। আপনারা যদি শুনতে না পারেন মায়ের আর্তনাদ, যেই মা তার সন্তানকে ভাতা পাওয়ার আশায় শহীদ হতে দেয়নি, যেই ভাই পা হারিয়েছে, যেই বোন জীবন দিয়েছে, তারা কোনো ভাতার জন্য জীবন দেয়নি, তারা আদর্শের জন্য জীবন দিয়েছে। তাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা 11 দলীয় ঐক্য জোট আজীবন সংগ্রাম করে যাব। এবং আপনারা যদি ৭০% মানুষের রায় মেনে না নেন, আমরা আবার আন্দোলনে যাব। এবং এই আন্দোলন ঈদের পরের আন্দোলন হবে না, এই আন্দোলন হবে জুলাই গণ অভ্যুত্থান। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। জুলাই যোদ্ধারা কি কখনো চিন্তা করেছিল গণভোট হওয়ার পরে আবার এরকম সমাবেশ করে দাবি করতে হবে? অবশ্যই নয়। কারণ হচ্ছে এই দাবির পক্ষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল শুধুমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া। সে রায় পার্লামেন্টের প্রথম সেশনের প্রথম বৈঠকে অথবা বৈঠক শুরু হওয়ার পূর্বে জাতীয় সংসদের যারা শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই গণরায় বাস্তবায়নের জন্য
প্রথম সেশনে বিল আসার কথা ছিল, দুর্ভাগ্যজনক হলে সত্য, সন্তানের জন্মদাতাকে সন্তান ভুলে গেলে সেই যেমন পিতৃ পরিচয়হীন হয়ে যায়, জুলাইয়ের বাইপোড়াগ হচ্ছে বর্তমান সরকার। এই সরকারও সেই তার জন্মদাতার পরিবেশবিহীন হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক। আজকে প্রধানমন্ত্রী রাজধানীর একটি ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বলেছেন, ওনারা এর আগে পার্লামেন্টও বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির সামনে আর কতবার প্রতারণা করবেন? জনগণ আপনার এই বক্তব্য শুনতে চায় না। জুলাইয়ের শহীদ পরিবার জুলাইয়ের সনদ বাস্তবায়নের অঙ্গীকার আর শুনতে চায় না। আপনি ঘোষণা দেন আগামী 24 ঘন্টার মধ্যে বিএনপির যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ দেন নাই, জাতির সামনে তওবা করে ক্ষমা চেয়ে কাল বিলম্ব না করে এই শপথ আপনারা গ্রহণ করবেন। আর অবিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন। এটাই দাবি জানাতে আজকে এসেছে এই প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচের শহীদ পরিবারের কান্না যদি না শুনেন, এই বিশাল জনগোষ্ঠী পঙ্গু শহীদের পরিবার সদস্যগণ মুক্ত মাঠে সংসদ ভবনে অবস্থান নেবে, তখন আপনাদের ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। সেই সাথে আমরা জামাত ইসলামী 11 দল রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাইয়ের গণরায়, গণভোটের গণরায় অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তা না হয় আমরা রাজপথে ছাড়ব না। আসুন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়, রাজপথে সমাধান হবে ইনশাআল্লাহ। বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি মাঝে মধ্যেই করুণা হয়। ওনাদের দলে প্রেসিডেন্ট হওয়ার মতো লোক নাই, যার কারণে এই গণহত্যার সাথে যিনি জড়িত, ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাণ্ডের সাথে যিনি জড়িত, একজন গণহত্যাকারীকে তারা রাষ্ট্রপতি হিসাবে এখনো রেখেছেন। শুধু রাখেন নাই, জাতীয় সংসদে আমরা দেখছি বিএনপির জাতীয় সংসদ সদস্যরা এই প্রেসিডেন্ট সাহেবের প্রশংসায় পঞ্চমুখ। তাহলে কোন প্রেসক্রিপশনের দায়ে, কোন ট্যাবলেট খাওয়ার কারণে এই চুপ্পু সাহেবকে তারা প্রধানমন্ত্রী রেখেছেন? জুলাই যোদ্ধারা জানতে চায়, দেশবাসী জানতে চায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের রায় ওনারা মানেন না। মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ জারি হয়েছেন এটা মানেন না। ওনারা গুম খুন যে অধ্যাদেশ জারি হয়েছে এটা ওনারা মানেন না। পুলিশ কমিশন ওনারা মানেন না। ওনারা মানেন শুধু ৭২-এর সংবিধান। ওনারা ফিরে যেতে চায় ফ্যাসিবাদী হাসিনা যা করেছেন সেই জায়গায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বিশেষ কমিটিতে রোড অফ ডিসেন্ট দিয়েছিলাম। এই সকল গণবিরোধী এতে সকল অধ্যাদেশ জনগণের জন্য প্রয়োজন। এই মানবাধিকার কমিশন, গুম খুন কমিশন, পুলিশ কমিশন, গণভোট এবং সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ যে মৌলিক সংস্কার হয়েছে গণভোটের মাধ্যমে, এগুলির ব্যাপারে আমরা সরকারি দলের বাড়াবাড়ির পরও আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। কার্য উপদেষ্টা কমিটিতে যেখানে প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, ওনারা আলাপ আলোচনা করে বিশেষ কমিটির মিটিংও হয়েছে, আলোচনা হয়েছিল। সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে, আলোচনা হবে। কার্য উপদেষ্টা কমিটিতেও আলোচনা হয়েছিল, সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে।
কিন্তু ওনারা এই অধ্যাদেশগুলি পার্লামেন্টে আনেননি। শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, গায়ের জোরে এগুলিকে বাতিল করে দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জনগণ এই কোন ফ্যাসিবাদকে অতীতে মেনে নেয় নাই। রক্ত দিয়ে, জীবন দিয়ে, চোখ দিয়ে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে। যাদের মধ্যেই ফ্যাসিবাদের কুশাসন লুকায়িত আছে, মনের মধ্যে ষড়যন্ত্র লুকায়িত আছে, আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিবাদী সরকারের একটা জায়গা ছিল। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? অপেক্ষা করুন। আজকে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহতরা, জাহত যোদ্ধারা আজকে সরোয়ার্দী উদ্যানে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ। একদিকে তাদের স্বজন হারানোর বেদনা, অঙ্গ হারানোর বেদনা, অন্যদিকে প্রায় 1.5 বছর পার হওয়ার পরও যে আকাঙ্ক্ষা, যে স্বপ্নের বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছিলেন, স্বজন হারিয়েছিলেন, সেই স্বপ্ন পুরো না হওয়ার বেদনা নিয়ে আজকের ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে তারা সমবেত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে কারণে আপনারা রক্ত দিয়েছিলেন, যে কারণে স্বজন হারিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, চোখ হারিয়েছিলেন, 1.5 বছর পর সেই দাবি পূরণের জন্য আবার এখানে আসতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা লজ্জিত, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আজকে জুলাই যোদ্ধা শহীদ পরিবারের বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার জনগণকে বিভ্রান্ত করার যত চেষ্টাই করুক, যারা জীবন দিয়েছে, অঙ্গ দিয়েছে, ত্যাগ করেছে, আরো ত্যাগের প্রয়োজন হলে 18 কোটি মানুষের মুক্তির জন্য এই গণভোটের রায়কে বাস্তবায়নের সংগ্রাম আমরা দুর্বার গতিতে এগিয়ে নিতে চাই। গণভোটের রায় অর্থ কি? গণভোটে যে রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তার অর্থ হলো ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের 84টি বিষয়ে যারা একমত, 47টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে হাতে ভোট দিয়ে তার পক্ষে ভোট দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হার পক্ষে যদি ভোট দিয়ে থাকেন, তিনিও এই গণভোটের রায় মানার পক্ষে হা বলেছেন। আজকে তিনি সেখান থেকে উল্টে যাচ্ছেন আর বিভ্রান্তিকর কথা বলছেন, আমরা অক্ষরে অক্ষরে মানব। তাই যদি মানেন, তাহলে কেন বলছেন নোট অফ ডিসেন্ট? গুরুত্বপূর্ণ সাংবিধানিক 10টি ব্যাপারে আপনি আপত্তি করেছেন, যেখানে সমস্ত সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী হলে তিনি দলের প্রধান থাকবেন না, কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে একটি পয়েন্ট আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, চুক্তি এবং আন্তর্জাতিক সমস্ত চুক্তির ব্যাপারে 2 কক্ষে অনুমোদনের প্রশ্নে আপনারা ডিসেন্ট দিয়েছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনি অডিটর জেনারেল, প্রধান বিচারপতি নিয়োগ, প্রত্যেকটি সাংবিধানিক পদ যা হলো এই সংস্কারের মূল কাঠামো, যেটা ঠিক না হলে এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে, সেখানে আপনারা না বলেছেন। অথচ জনগণকে আপনারা শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন আমরা মেনে নেব। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে আপনাদের এই সেই নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটি মানুষের সামনে আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন, সেখানেও নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে 1.5 বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে এই আবেদন সে জানাবে? বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে, এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত, এই আকাঙ্ক্ষা, আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্তাক্ত আন্দোলনের দিকে এই শহীদদেরকে ঠেলে দেন, জাতির কাছে আপনাদেরকে নির্মম পরিণতি বরণ করতে হবে, যেটা 5 আগস্টের বিপ্লব থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আজকের এই ময়দানে উপস্থিত সকলকে আবারও আহ্বান জানাবো, 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ, সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে।
জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো। আজকে 2 মাসের মাথায় রাজপথে নামতে হচ্ছে। যে বিষয় সংসদে পাশ করা যায়, সংসদে সমাধান করা যায়, সেই বিষয় রাজপথে আনতে বাধ্য করবেন না। এটা কারো জন্য সুখকর হবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমার জীবন থেকে 14 বছর চলে গেছে, বড় কথা নয়, কিন্তু নতুন জীবন পেয়েছি আমার ব্যক্তিগত লাভের জন্য নয়। আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে যারা দেশকে আবার সেই এক ব্যক্তির শাসনের দিকে নিয়ে যেতে চায়, একটা দলের কর্তৃত্ব শাসন করতে চায়, যে আন্দোলনের মাধ্যমে আমরা এক ব্যক্তির শাসন থেকে দেশকে মুক্ত করলাম, যারা আবার সেই নতুন স্বপ্ন দেখছেন এক ব্যক্তির শাসন কায়েম করার জন্য, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জীবনের এই পলন্ত বয়সে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা আপনাদের সামনে শপথ করতে চাই। 11 দল আছেন, আপনার গণভোট যদি সরকার বাস্তবায়ন না করে আন্দোলনের ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ যেতে হয়, আমি সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ। আমি প্রথম শহীদ হব ইনশাল্লাহ, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেব না। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যদিও আমার সেই দৃষ্টতা নাই, অক্সফোর্ড ব্রুকস থেকে পিএইচডি করেছি, আর্মিতে আউটস্ট্যান্ডিং রিপোর্ট পেয়েছি, সর্বপ্রথম বিদ্রোহ করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি, সফল যোগাযোগ মন্ত্রী ছিলাম। তারপরও মনে করি এখনো পর্যন্ত আমার অনেক জিনিস শেখার বাকি আছে। প্রধানমন্ত্রীকে বলবো, অহংকার আমাদের মধ্যে অনেকের আছে এবং এই অহংকার আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে 24-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এটা কোনো আমি বলছি না, অন রেকর্ড আছে। তাহলে শহীদ হলো কারা? আজকে যারা মঞ্চে বসে আছে তাদের ছেলে মেয়েরা, সামনে যারা বসে আছে তাদের ছেলে মেয়েরা, বিএনপির কেউ না। আপনি বিদেশে ছিলেন, আপনাকে যা বলা হচ্ছে আপনি সেটাই শুনছেন, কিন্তু প্রকৃত অবস্থা আপনি দেখেন নাই। 20, 30, 40 লক্ষ লোক ঢাকাতে কিভাবে প্রবেশ করেছে এক একটা রাস্তা দিয়ে। যাত্রাবাড়িতে যান 15 লক্ষের উপরে, টঙ্গীর থেকে নিয়ে বনানী পর্যন্ত। মিরপুরের দিকে যান, মিরপুর থেকে নিয়ে শেরেবাংলা নগর পর্যন্ত। এরকম প্রত্যেকটা রাস্তায় এক একটা রাস্তায় 10 লক্ষের উপরে লোক ছিল। এখানে ছাত্ররা ছিল, জামাতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তারা কি চেয়েছে? তারা তো কোনো টাকা চায় নাই, তারা কোনো কার্ড চায় নাই, কৃষক কার্ড চায় নাই, রেশন কার্ড চায় নাই। তারা চেয়েছে সুশাসন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি তো সেই ব্যবস্থা করতে পারছেন না। আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা। এই যে ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, রেকর্ডে থাকলো, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে, যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে। আইন শৃঙ্খলার অবস্থা মোটেও ভালো না। প্রত্যেক দিন দেখেন কয়েকজন লোক বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা,
আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না। তাকে জেলে ঢুকান, তাকে সাজা দেন, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন যারা আপনাকে ঘিরে রেখেছে, এই বেষ্টনীর থেকে বের হন। বেষ্টনীর থেকে বেরিয়ে জাতীয় যে সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম, ডিজেল পেট্রোলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা এড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই দিকে মন না দিয়ে আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। ধারা অনুযায়ী এটা কোনো ঢাকা ইউনিভার্সিটি না, ছাত্রদের পড়াচ্ছেন, এটা হলো পার্লামেন্ট। যার যে বক্তব্য রাখার কথা সে বক্তব্য রাখতে পারে না। এক মন্ত্রীর বক্তব্য অন্য মন্ত্রী রাখে। সুতরাং প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ওই মন্ত্রীকে রাখার কি কারণ আছে, তার যুক্তিকতা কি আছে। ধারাবাহিক না গিয়ে বিরোধী দলের সাথে বসে আপনি নিজেই বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। অন্যথায় কি হবে, প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? 66 জেলায় 64টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে 64 জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই। এই কথাগুলি চিন্তা ভাবনা করেন, অভিজ্ঞ লোকদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না, অহংকারে বসে থাকেন না। আর যারা কান কথা বলে তেল মারে তাদের থেকে দূরে থাকেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট জুলাই যোদ্ধা, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় হুইপ, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব নাহিদ ইসলাম এমপি। বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারবৃন্দ এবং আহত যোদ্ধাবৃন্দ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা মঞ্চে উপস্থিত আছেন, জামাত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা নিয়েছিল বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়। 5ই আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি, তৎকালীন বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছিল। একটা পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে,
কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট অফ ডিসেন্ট অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে। সবশেষে তারা গণভোটের জনগণের চাপে, সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে তারা গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। পারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র জনতা আবারও রাজপথে দাঁড়াতে বাধ্য হবে। বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভুলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে, দেশে আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার। আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেওয়ার সকল দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে, মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি, সংসদে আছি। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সে দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ঢাকায় অবস্থানরত জুলাই যোদ্ধাদের সাথে আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন সমূহের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের সমূহের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, নামাজের সময় আসন্ন, কথা আমি বেশি বলবো না। আমি শুধুমাত্র আপনাদের কাছে, দেশবাসীর কাছে, শহীদ পরিবারের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে আমাদের দেওয়া ওয়াদা, অঙ্গীকার আরেকবার পুনর্ব্যক্ত করার জন্য এখানে দাঁড়িয়েছি। সংসদের ভিতরে সরকারি দল, বিরোধী দলের এমপিরা যখন কথা বলেন, তখন সকলেই জুলাই যোদ্ধাদের কথা বলেন, কেউ কেউ শরীফ উসমান হাদি শহীদের কথাও বলেন, কিন্তু কার্যত আমরা সরকারি দল থেকে তার উল্টাটা দেখতে পাই। 2টা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70% গণভোটে হা বলেছে। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। ওই 70%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া
ফেসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছেন। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারেনি। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের দেওয়া 31 দফা কর্মসূচি সংস্কারের, তাদের ইশতেহার, এটারও তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে। প্রিয় বিএনপি, ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে ক্ষমতার তক আপনারা এনজয় করতে পারতেন না। তক্তে বসে ভুলে গেছেন? আপনারা আগেই ভুলেছিলেন। শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। আপনারা 5 আগস্টের পর 7 আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। আহত পঙ্গুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখে নাই। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসার। আমার সম্মানিত জেলের সহকর্মী, পার্টনার আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে ছিলেন, একসাথেই ছিলাম। তারা হতাশা ব্যক্ত করে বলতেন, 41-এর আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। 24-এর অভ্যুত্থানের পরে 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নিলেন উপদেষ্টারা, বিএনপির বাংলাদেশে উপস্থিত সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা আর আমি পাশাপাশি ছিলাম। উনি আমারে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? আমি কিছু না বলে আসমানের দিকে আমার এই আঙ্গুলটা উঠালাম। তিনি বললেন, আসলেই এটা খোদাই দান, এটাই মিরাকল। সেই খোদাই দান ভুলে গেলেন। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। এগুলা সব ভুয়া। আমরা কারণ ন্যায্য অবদানকে কখনো আমরা অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে ভিড়তে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদেরকে সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপামর ছাত্র সমাজ জীবন বাজি রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মারা রাস্তায় নেমে এসেছিল, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কুলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এখানে আগামী দিনের আন্দোলনে শরিক হওয়ার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে আনি নাই। আমরা এনেছি কৈফিয়ত দিতে। আপনাদের প্রত্যেক ব্যক্তি এবং পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে।
আপনাদের কারণেই আজকে আমাদের এই রাজনীতি, এই সংসদে যাওয়া, এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা কি পারলাম কি পারলাম না তা আপনাদের জানার অধিকার আছে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি, তারা তার বিরোধিতা করেছেন। যে আইনগুলো সংশোধন না হলে, যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেই সবগুলা আগের মতো, আগে স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করলো। এইটা ফ্যাসিবাদ। গতকাল আপনারা দেখেছেন নেত্রকোনায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা সহযোগীদেরকে নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন? আপনাদের সন্তানদের আবার পায়ের গুড়ালি 2 টুকরা করা হোক আপনারা চেয়েছেন? আপনাদের সন্তানদের উপর প্রকাশ্য দিবালিকে দা, কিরিস, কুড়ালার হেলমেট নিয়ে আঘাত করা হোক আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দরু দরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে ভিসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, কিরিস, কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়া আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর পর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে কথা দিয়েছি আগে, এখনো কথা দিচ্ছি। আমার সহযোদ্ধারা যেমন বলেছেন, ইনশাআল্লাহ আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে সামনের সারিতে থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের জীবনটা আল্লাহর জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য। আল্লাহ যদি কবুল করেন, গর্বিত শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। গতকালকেও এই জায়গায় আরেকটা সমাবেশ ছিল, পরিষ্কার বলেছি, সিগালের মতো 100-1000 বছর বাঁচতে চাই না, বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো প্রয়োজনে 1 সেকেন্ড আয়ু চাই আল্লাহ তাআলার কাছে। ওইটাই গর্বের। ইনশাআল্লাহ জনতার বিজয় হবে। আমরা নিরাশ নই, আমরা গভীর আশাবাদী। এ বাংলাদেশ পাল্টাবে, নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ।
সেই বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সারা দেশবাসীকে আমরা পাশে চাই এবং আমরাও দেশবাসীর সাথে থাকতে চাই। আমাদের কোনো নিজস্ব দলীয় ব্যক্তিগত কোনো দাবি দাওয়া নাই। আমাদের সমস্ত দাবি দেওয়া দেশবাসীর অধিকার আদায়ের জন্য। এ লড়াই চলবে, ইনশাআল্লাহ লড়ে যাব, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য পাবো, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। জনগণের বিজয় হোক। 36 জুলাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।